খবরের ভিড়ে হারিয়ে যাওয়া অনেক খবর, যে খবরগুলো খুব গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আমরা ফিরে আসি প্রতিদিন সন্ময় স্পিক্সে। আজকে এমন একটি খবর নিয়ে এলাম যে খবরটা অত্যন্ত দুঃখের, দুর্ভাগ্যের, লজ্জার। গতকাল কলকাতা হাইকোর্টে অভয়ার তদন্ত পুনরায় রিওপেন করার জন্য যে মামলাটা ছিল জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চে, সে মামলাটা শেষ পর্যন্ত উঠল না, কিন্তু দুপুর 3টের পর হাইকোর্টের কোনো একটি নির্দিষ্ট অনুষ্ঠান উপলক্ষে 3টের পর কর্মবিরতি হয়ে গেল, অর্থাৎ হাইকোর্ট আর চালু অবস্থায় থাকলো না। ফলত স্বাভাবিকভাবে অভয়ার হত্যা সংক্রান্ত রায়ের তদন্ত পুনরায় করার যে মামলাটা জাস্টিস দেবাংশু বসাকের ঘরে ওঠার কথা ছিল, সে মামলাটার উঠল না। অবশ্য অভয়ের বাবা মা সেখানে উপস্থিত ছিলেন, ফিরোজ এডুলজি যিনি আইনজীবী তিনি উপস্থিত ছিলেন, এবং অবশ্যই সিবিআই এর আইনজীবীরা তারা উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন সেই বিখ্যাত বলুন কুখ্যাত বলুন সিবিআই এর অফিসার সীমা পাহুজা। সেই সীমা পাহুজা গতকাল অভয়ের বাবা মাকে দেখে ইউটার্ন করলেন। ভাবতে পারেন কতটা দুঃখের, দুর্ভাগ্যের, লজ্জার যে 31 বছরের ডাক্তার কন্যার জন্য সারা পৃথিবীর মানুষ রাজ্যে, বাংলার মানুষ রাত জেগেছিল, সারা ভারতবর্ষের মানুষ প্রতিবাদ করেছিল, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রতিবাদ সূচিত হয়েছিল। সেই মামলাটায় সীমা পাহুজা হাইকোর্টে যাচ্ছেন মামলাটায় কন্টেস্ট করতে। আর ওদিকে যখন সিবিআই এর দফতরে বিভিন্ন সময়ে অভয়ার বাবা মা ফোন করছেন, বাবা ফোন করছেন, তখন সিবিআই অফিসারদের এইটুকু সৌজন্য নেই যে অন্তত ফোনটা রিসিভ করা। হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, ফোন করছেন, ধরছেন না, এমনি ফোন করছেন, ধরছেন না। একজন কন্যার বাবা হওয়া কি অপরাধ? একজন কন্যা হারানোটা কি অপরাধ? এই বাংলায় কেন রাজনৈতিক নেতারা এইগুলো নিয়ে কথা বলবেন না? কেন তথাকথিত সোকল ইলেকট্রনিক্স মিডিয়া ঘন্টার পর ঘন্টা যারা শো করেন তারা এটা নিয়ে কেন সোচ্চার হবেন না? কেন কথা বলবেন না? আমি ভাবছিলাম কি হতভাগ্য বাবা মা বলুন তো, 1 বছর হয়ে গেল দরজায় দরজায় ঠক 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 করে ঘুরছেন, শুধু প্রকৃত অপরাধীরা যাতে ধরা পড়ে তার জন্য। ঠিক আছে, বেশ, সিবিআই মনে করলো যে শুধু সঞ্জয় রায় একমাত্র অপরাধী। সিবিআই মনে করলো যে বিনীত গোয়েল যিনি কলকাতার পুলিশ কমিশনার, তিনি বডিটা লোপাট করেছেন, ঠিক কাজ করেছিলেন। সিবিআই মনে করলো যে ইন্দিরা মুখোপাধ্যায় ডিসি সেন্ট্রাল, তিনি যে ফেক ভিডিও কনফারেন্স করেছেন অভিক দেখে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ সাজিয়ে, সেটাও ঠিক কাজ করেছে। সিবিআই মনে করলো যে অভিষেক গুপ্তা ডিসি নর্থ ছিলেন, তিনি গিয়ে অভয়ের বাবাকে টাকা দিতে চেয়েছেন মুখ বন্ধ করার জন্য, সেটাও ঠিক কাজ করেছে। সব বুঝলাম, পরিষ্কারভাবে সিবিআই এগুলো সব করলো, কিন্তু হাইকোর্টে গিয়ে কন্টেস্ট করছে কেন? কি ভয় সীমা পাহুজা আপনার? আমি সীমা পাহুজার সঙ্গে ব্যক্তিগত কোনো দিন সাক্ষাৎ হয়নি, যা রিপোর্ট শুনেছি দুঃখের, দুর্ভাগ্যের, লজ্জার, যে আজকের দিনে দাঁড়িয়ে সিবিআইয়ে এইসব অফিসাররা রাজত্ব করছেন। বিশ্বজিৎ সরকারের মুখে আমি শুনেছিলাম, অভিজিৎ সরকারের দাদা, ভাই হারানো দাদা হিসেবে দরজায় দরজায় ঠক ঠক করে লড়েছেন, ঠক ঠক করে দরজার নক করেছেন। শেষ পর্যন্ত আজকে তিনি সিকিউরিটির জন্য চিন্তিত যে তাঁর নিজের সিকিউরিটিটা শেষ পর্যন্ত বিঘ্নিত হবে কিনা। সেই বিশ্বজিৎ সরকার যখন সিবিআইয়ের অফিসে গেছেন, তখন সিবিআইয়ের অফিসাররা মুচকি হেসেছেন, ওর দিকে তাকিয়েছেন, ওর দিকে তাকিয়েছেন, যে যখন ওই যারা অপরাধী তাদের জামিন হয়ে যাচ্ছে, কোর্টে উঠছে, কোর্টে নির্দিষ্ট তারিখ উঠছে, বিশ্বজিতের দাবি ছিল যে আমাকে অন্তত জানান, আমি তো কন্টেস্টটা করবো গিয়ে, যাতে তারা ছাড়া না পায়। সিবিআইয়ের এক অফিসার আরেক অফিসারের দিকে তাকিয়ে মুচকি হেসেছিলেন। কত বড় সামাজিক ক্রিমিনাল এরা বলুন তো। আমি এদের সোশ্যাল মানে একদম ইনস্টিটিউশনাল ক্রিমিনাল বলে মনে করি, যে অফিসাররা হেসেছিলেন বিশ্বজিৎ সরকারকে দেখে। একজন দাদা, ভাই হারানোর দাদা, বাড়িতে বিধবা মাকে রেখে দিনের পর দিন একটা অসম লড়াই লড়ে চলছেন, তিনি তাঁকে দেখে মুচকি হাসেন সিবিআই অফিসার। আবার অভয়ের বাবা মাকে কোর্টে দেখলে এমনি আগে কথা বলতেন না, হঠাৎ একটু ধাক্কা মারার পর, সব জায়গায় নক করার পর আচমকা একদিন উপযাচক হয়ে শিয়ালদা কোর্টে সম্মত সীমা পাহুজা কথা বলেছে। এখন আবার ইউটার্ন নেওয়া শুরু করে দিয়েছেন, আবার নতুন করে ফোন ধরছেন না, হোয়াটসঅ্যাপে মেসেজের উত্তর দিচ্ছেন না। আমি অভয়ের খবরটা পেয়ে অভয়ের বাবাকে গতকাল রাতে অনেকক্ষণ তার সঙ্গে আমার কথা হলো, আমার মনে হলো খবরটা জানানো দরকার।
কত বড় ইনস্টিটিউশনাল ক্রিমিনাল এইসব সিবিআই এর অফিসাররা, সীমা পাহুজা, সম্পত নীনা আবার বিনীত গোয়েলের ব্যাচমেট শুনেছি, আমি জানি না তার সঙ্গে কী লিঙ্ক আছে না আছে, কিন্তু এগুলো বাংলার মানুষকে একটু বলা দরকার, জানা দরকার। একটু ভালো করে ভাবুন তো, এই কোন পথে চলেছি আমরা, কোন পথে চলেছে রাজ্য? কেউ ভাববেন না, ভাববো না আমরা? সিবিআই কিছু মানুষ কেউ মানে কোনো জায়গায় নিহত হলে মানুষ বিচারের জন্য সিবিআই এর দিকে তাকিয়ে থাকে। সেই সিবিআইকে তোতা পাখি বলা হতো একটা সময়। সেই সিবিআই কেন নিল মামলা, কিসের জন্য নিল, কেন হাইকোর্ট সিবিআইয়ের হাতে অভয়ের বাবা মার মামলাটা দিলেন? বিচার পেতেন না অভয়ের বাবা মার? চোখের জল শুকিয়ে গেছে, চোখের জল এখন পাথরে পরিণত হয়েছে, বুকে পাথর নিয়ে মানুষ দুটো বেঁচে আছেন অভয়ের বাবা মা। আমরা সবাই ভুলে গেছি, আমরা নিজের কাজে আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছি, কিন্তু অভয়ের বাবা মা কেমন আছেন কেউ আমরা খবর রাখি আর না, রাখি না। রাখার কোনো দায়ও আমাদের নেই, কেন সে তো আমার সন্তান নয়, কিন্তু অভয় আমাদেরই সন্তান। এটা যে বাঙালি ভুলতে পারে সে বাঙালি আরেক ধরনের ক্রিমিনাল। চলুন আজকে সরাসরি গতকালের হাইকোর্টের ওই ঘটনার প্রেক্ষিতে খবরটা পেয়ে অভয়ের বাবার সঙ্গে আমার যা কথা হয়েছে সন্ময় স্পিক্সে আপনাদের সবাইকে শোনাবো। নমস্কার দাদা, আমি সন্ময় বলছি। হ্যাঁ বলুন। বলছি একটা খবর পেলাম, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টে মামলা ছিল, সেই মামলায় সিবিআই মানে পুরো মামলাটাকে রিওপেন করার জন্য আপনারা যে লড়াইটা লড়ছেন কলকাতা হাইকোর্টে, সেটা জাস্টিস দেবাংশু বসাকের ঘরে ওঠার কথা ছিল, সামাউ সেটা উঠলো না। সেখানে সিবিআই এর সীমা পাহুজা, সেই সীমা পাহুজা আপনাদের দেখে মানে প্র্যাকটিক্যালি ইউটার্ন করে সরে গেছেন, মানে মুখোমুখি হননি। এই কদিন আবার কয়েকদিন কথাবার্তা বলছিলেন, আবার এখন সেই ইউটার্ন সিস্টেমটা চালু হয়ে গেছে। এবং আমি ফোন করছি, হ্যাঁ হোয়াটসঅ্যাপ কল করছি এবং জেনারেল এমনি কল করছি, কোন সিবিআই কেউ মানে যাকেই ফোন করছি, 5-6 জনের ফোন নাম্বার আমার কাছে আছে, যাকেই ফোন করছি তাকে ফোন ধরছে না, এবং আমি মেসেজ করলে তার কোনো উত্তর দিচ্ছে না। মানে সিবিআই আপনার ফোন ধরছে না, আপনার মেসেজেরও উত্তর দিচ্ছে না, আপনি কল করলেও ফোনের উত্তর দিচ্ছে না? না না। আচ্ছা, এই মামলাটা এখন কোন স্টেজে আছে একটু বলবেন আমাদের দর্শকদের জন্য? তীর্থঙ্কর ঘোষ এজলাসে 8 মাস ধরে ছিল। তীর্থঙ্কর ঘোষ কোনো রায় দেননি। যেদিন ফিরোজ এডুলজি আমরা অ্যাপয়েন্টমেন্ট দিলাম, ফিরোজ এডুলজি যেদিন উঠে শুধু বললেন যে তীর্থঙ্কর ঘোষই বলেছিলেন সিবিআই কে কোনো মামলা দেওয়া মানে গ্যালারি শো করা। তখন ফিরোজ এডুলজি উঠে দাঁড়িয়ে বললেন যে এটা সমস্ত মামলায় গ্যালারি শো করলেও আমাদের মামলাটা কিছুই করেনি। তখনই তীর্থঙ্কর ঘোষ বললেন যে এই মামলা আমি ছেড়ে দেবো, আমি এটা ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দিচ্ছি। আপনি ডিভিশন বেঞ্চে গেল, এটা অনেক ঝামেলা করে ডিভিশন বেঞ্চ নির্ধারিত হলো দেবাংশু বসাকের। 26শে সেপ্টেম্বর মামলাটা 19শে সেপ্টেম্বর মামলাটা উঠলো ডিভিশন বেঞ্চে দেবাংশু বসাকের, কিন্তু সিঙ্গেল বেঞ্চ থেকে কোনো কাগজপত্র ডিভিশন বেঞ্চে আসছে না। আচ্ছা, তারপরেও শুনানি হলো, শুনানি হয়ে 7 দিন নেক্সট যে সোমবারে শুনানি হয়েছিল, পরবর্তী সোমবারে আবার ডেট দেওয়া হলো, কিন্তু ডেট দিলে কি হবে, সেদিন আর আমাদের লিস্টেড হলো না মামলাটা। আচ্ছা, তারপরে পুজোর ছুটি পড়ে গেল, পুজোর ছুটির পরে একবার মেনশন করা হলো, ডেট পাওয়া গেল না। আবার গতকাল মেনশন করার পরে আজকে ডেট পাওয়া গেছিল, কিন্তু আজকে আমরা কোর্টে গিয়ে 2 থেকে 3টে পর্যন্ত প্রায় 1 ঘন্টা বসে রইলাম। 3টের সময় জজ উঠে চলে গেলেন, আজকে মামলা শোনা হলো না। আবার কবে ডেট দেবেন বা কি হবে সেটা তো এখন আমরা জানি না, তবে কোন বেঞ্চে মামলা শোনা হবে সেটা নিয়েই এখন শুনানি হবে। কিন্তু মামলাটা তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ থেকে যখন মামলাটা উনি সারেন্ডার করে দিলেন, ছেড়ে দিলেন, তখন মামলাটা তো ডিসাইডেড হয়েছিল জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চে আসবে, তাই তো? না, উনি তো প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিলেন, প্রধান বিচারপতি দেবাংশু বসাকের কাছে পাঠিয়ে দিলেন। কিন্তু মানে জাস্টিস দেবাংশু বসাকেই তো এখন সিদ্ধান্ত নেওয়ার কথা যে উনি মানে মামলাটা শুনবেন কিনা এই সিদ্ধান্ত নেবেন, না মামলাটা উনি উনি মানে রায়দানের দিকে যাবেন, কোনটা? প্রথমে শুনবেন কিনা সেটা সিদ্ধান্ত নিয়ে তারপরে উনি পুরো বিষয়টা শুনবেন। সিবিআই এর আইনজীবী নিয়ে সিবিআই এর সীমা পাহুজা উপস্থিত ছিলেন। আজকে সীমা পাহুজা সিবিআই আইনজীবী নিয়ে নিজে উপস্থিত ছিলেন। তাদের অবস্থানটা কি হতো? বিরোধিতা করা, এই মামলা রিওপেন না করা? অবশ্যই সব জায়গায় বিরোধিতা করছে, আর এখানে তো করবে সিবিআই, এটা তো কোনো নেই। সিবিআই আইনজীবী নিয়ে সীমা পাহুজা গিয়েছিলেন যাতে মামলাটা রিওপেন না করা যায়, তাই তো? হ্যাঁ, এটাই ওদের সবসময়। শিয়ালদা লোয়ার কোর্টেও সেই জিনিসটা করছে, এবার হাইকোর্টে তো করবেই।
মানে এমনি সময় সীমা বাবু যে আপনার ফোন ধরছে না, এখন হাইকোর্টে গেছেন আইনজীবী নিয়ে এই মামলাটায় কন্টেস্ট করতে। হ্যাঁ, এর থেকে তো লজ্জার কিছু হয় না, দুঃখের, কি অত্যন্ত করবো, দেশে দুর্ভাগ্যের। এখন যা যে রাজনীতি পরিস্থিতি, প্রশাসনের যেরকম নিয়ম, সেই প্রশাসনের কাছে আমাদের হাত বেঁধে রাখার চেষ্টা করা হচ্ছে, আমরা যাতে কোনো রকম লড়াই না করতে পারি সেই চেষ্টা সিবিআই সম্পূর্ণভাবে চালাচ্ছে। সিবিআই এবং প্রশাসন চালাচ্ছে যাতে আমরা কোনো রকম মানে কোনোভাবে যাতে আপনাদের বিচারের দরজাটা না খোলে তারই ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে এসআইআর নিয়েও একটা কথা না বললে পারছি না। হ্যাঁ বলবো। আমার প্রসঙ্গ নয়, তবুও বাধ্য হয়ে বলছি যে আমার মেয়ের নামটা, যে ঘটনাটা সারা পৃথিবী বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, যে মৃত্যুটা ইলেকশন কমিশনকে নাড়াতে পারেনি, এবং আমাদের লোকাল ইলেকশন কমিশন যারা ভোটার নাম লিস্ট থেকে নাম কাটে, আমার মেয়ের নামটা কিন্তু এখনো কাটা যায়নি। আরো একটা জিনিস আজকে আবিষ্কার হয়েছে, যেটা আমার ওয়াইফের নামটা 2006 সালে আমরা কাটিয়ে তো 20 নম্বর ওয়ার্ড থেকে 34 নম্বরে আমাদের নামটা গুলো নিয়ে এসেছিলাম, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে 20 নম্বর ওয়ার্ডেও আমার ওয়াইফের নামটা রয়েছে। আজকে ওই যে কি ফর্ম দিচ্ছে না, যে সেই ফর্ম দিয়ে গেছে আজকে আমাদের পুরনো বাড়িতে, মানে 20 নম্বর ওয়ার্ডের বাড়িতে। আর আপনি আপনার যেখানে এখন থাকছেন সেখানেও নামটা আছে, তাই তো? সেখানে তো নাম আছেই, সেখানে আমরা ভোটও দিয়েছি। আমরা 20 নম্বর ওয়ার্ডে ভোট দিতে কোনো যাইনি, তবে শুনতাম নাকি স্লিপ আছে। আমি দুবার চেষ্টাও করেছি ওই 6 নম্বর না 8 নম্বর ফর্ম ফিল আপ করে নাম কাটানোর, কিন্তু কাটেনি। বুঝতে পারছি। ঠিক আছে দাদা, এরপরে যদি এসআইআর নিয়ে মানুষের মধ্যে কোনো আতঙ্ক থাকে বা মানুষকে বিভ্রান্ত করা হয়, তার মতো দুঃখজনক ঘটনা আর কিছু নেই। ঠিক ঠিক ঠিক। এই এসআইআর হয়তো এগুলো তো সংশোধন হওয়া অবশ্যই প্রয়োজন। ঠিক, কারণ আমার মেয়ের নামটা এখনো ভোটার লিস্টে আছে, এটা একটা যেরকম ইলেকশন কমিশনের লজ্জা, সেরকম আমাদের রাজ্য প্রশাসনেরও একটা লজ্জা। ঠিক, অবশ্যই অবশ্যই।